খুশির স্বর আমোদিত। বহুদিন পর সে বাইরে কারোর সঙ্গে কথা বলে স্বস্তি পেয়েছে যে আজাদের অ্যাক্সিডেন্টটা পরিকল্পিত। সেই পরিকল্পনার মাস্টার মাইন্ড নিবরাস জুবায়ের না। আজাদ মারা যায়নি, গুরুতর আঘাত পেয়েছে মাথায়, হাত পা পুরো দস্তুর ভেঙে গেছে, আর কোনোদিন হাঁটতে পারবে কিনা সন্দেহ আছে। সেই সঙ্গে আরেকটা আশঙ্কাও রয়েছে, তার ব্রেন সমস্যা দেখা দিতে পারে। এমনিতেই অর্ধেক পাগল, পুরোটা হলেও কারো তেমন যায় আসবে না, শুধু তার বাবা ছাড়া। সেই লোকের এক ছেলে ছাড়া দুনিয়ার কেউ অবশিষ্ট নেই। রাজনীতিতে তিনি এক কলুষিত ব্যক্তিত্ব, সময় এবং দাপট ফুরিয়ে এসেছে। ছেলের এমন খবর পাওয়া মাত্রই চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন। তদন্ত হবে, তবে বিশেষ লাভ হবে কিনা বোঝা যাচ্ছে না। কেউ ট্রাকটা দেখেনি, সিসিটিভিও নেই, কোনো প্রমাণই নেই বলতে গেলে। আপাত দৃষ্টিতে সবাই এটাকে রোড অ্যাক্সিডেন্ট মনে করছে। আজাদকে সেখানে কিছুদিন চিকিৎসায় রাখা হলেও পরবর্তীতে নিজ শহরে ফিরিয়ে আনা হয়েছে। কথা বলার অবস্থায় সে নেই। দিনরাত হসপিটালের বেডে তার নিস্তেজ দেহটা পড়ে থাকে। শত্রুকে বাঁচিয়ে রেখেও কিভাবে তরপাতে হয় নিবরাস ভালো করেই জানে। আজাদকে কখনো সে শত্রুরূপে কল্পনা করেনি, কিন্তু বন পাগল আজাদ এক জঘন্য পরিকল্পনা সাজিয়েছিল বলে তাকে ছাড়ও দিতে পারেনি। আসবত, তুমি কি আর কথা বলবে না? চোখ মেলে আমায় দেখবে না? আসবত, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কাছেই বসে আছে সিনথিয়া, কিন্তু আজাদকে ছুতে পারছে না। ডাক্তারের আপত্তি আছে কিনা ও আবার কম্পিত স্বরে ডাকলো, আসবত প্লিজ একটু তাকাও। তখনই দরজা ঠেলে আসাদ প্রবেশ করলেন। কেবিনে অপরিচিত মেয়ে মানুষ দেখে থমকালেন। নিরাপত্তা ডিঙিয়ে এই মেয়ে ভেতর প্রবেশ করলো কি করে? দেখে তো নার্স ডাক্তারও মনে হচ্ছে না, তবু উনি সন্দিগ্ধ কণ্ঠে শুধালেন, নার্স। সিনথিয়া তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। এক ছুটে দরজার নিকটে সে দুধারে মাথা ছেঁকালো। এরপরই আসাদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল। আসাদ পেছন থেকে চেঁচালেন, এই মেয়ে দাঁড়াও। সিনথিয়া দাঁড়ালো না। আসাদ তাকে না ডেকে ডাক্তারকে ডাকা শুরু করলেন। ডাক্তার ছুটে আসতে তিনি উত্তেজিত গলায় বললেন, এখানে কেউ ছিল ডক্টর? দেখুন আমার ছেলেকে কিছু করেছে কিনা। ডক্টর সব চেক করে দেখলেন, ছোট্ট করে বললেন, এভরিথিং ইজ অল ওকে। সন্ধ্যার বেশ অনেকক্ষণ পর বাড়ি ফিরেছে সিনথিয়া। বিধ্বস্ত চেহারা, অবসন্ন কায়া। রাতের খাবারের টেবিলে আজ বহুদিন পর ইজান উপস্থিত, তাও সবার পূর্বে। কামিনী সুজলা রান্নাঘরে, বাকিরা আসছে। অনিন্দিতা শুধু প্লেটগুলো ঠিকঠাক করে রাখছিল। ইজান সর্বপ্রথমে জলদগম্ভীর গলায় প্রশ্ন করল, আজকে কোথায় গেছিলি তুই? সিনথিয়া বসতে গিয়েও থেমে গেল। প্রশ্নটা কার উদ্দেশ্য করা কারোরই বুঝতে বেগ পোহাতে হলো না। সিনথিয়ার নিঃশ্বাস আটকে আসে, নতমস্তকে জবাব দেয়, একটু দরকারে বেরিয়েছিলাম। হসপিটালে কি দরকার? সিনথিয়া এবার এদিক ওদিক চাওয়াচাই করে। অনিন্দিতা ভুরু কুচকে তাকিয়ে আছে তার দিকে। সিনথিয়ার কণ্ঠনালী কাঁপে অস্বাভাবিকভাবে। আসবো। সুজলা তখন তরকারির বাটি হাতে উপস্থিত হলেন। তীর্যক গাঢ় চোখে সিনথিয়ার দিকে তাকালেন। আজ মেয়েটা সত্যি খুব দেরিতে ফিরেছে। তাই নিজেও বাজখাই গলায় প্রশ্ন করলেন, কই গেছিলি তুই? ইজান আয়েশ করে হেলান দিয়ে বসে ঠোঁট গোল করে বলে, আপনার মেয়ে লাগাম ছাড়া হচ্ছে চাচি। সময় থাকতে লাগাম টেনে ধরুন। সে ভুলে যাচ্ছে সে কোন বাড়ির মেয়ে। না হলে কখনো হসপিটালে এক লাফাঙ্গাকে দেখতে যাওয়ার সাহস হতো না। সেকেন্ড খানেক বিস্ফোরিত নেত্রে মেয়ের দিকে চেয়ে রইলেন সুজলা। দৃষ্টিতে অবিশ্বাস নেই, তবে হজম করতে সময় লাগছে। অনিন্দিতাও চমকিত চোখে ইজানকে দেখল, তারপর আবার সিনথিয়াকে। মাথা নুয়ে বসে থাকা মেয়েটাকে দেখে প্রথমবারের মতন মনের কোণে অল্প মায়া জন্মালো তার। কিন্তু পলক ফেলার পূর্বেই আরেক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে মেয়ের গালে সাপটে চর বসালেন সুজলা। সেই চরের তীব্রতায় পুরো ডাইনিং রুমে ঝুম নীরবতা নামলো। সিনথিয়ার ফকফকে ফর্সা ত্বকে 3 আঙুলের রক্তিম দাগ স্পষ্ট ফুটে উঠল। ইহজীবনে প্রথমবার মায়ের হাতের এই জোরালো থাপ্পড় খেয়ে সে বনে গেল নির্বাক, বাকরুদ্ধ। বাংলো বাড়িতে আজ বহুদিন পর আসা। কামিনী আসবেন শুনেই রেজিয়া হন্তদন্ত পায়ে ছুটে আসলেন। 4 মাস সেই কবেই পেরিয়ে গেছে। আজই প্রথম বাড়ি থেকে বেরিয়েছেন কামিনী। আগামীকাল এখানে একটা বড় মিলাদের আয়োজন করা হবে। সে উদ্দেশ্যে খন্দকার নিবাসের প্রত্যেক সদস্যই আগামী 2 দিন এখানে থাকবে। নিস্তরঙ্গ পরিবেশে নীরব বনে থাকা বাংলোটা আজ বেশ সরব। ইমাদ সঙ্গে করে জ্যাকুকেও নিয়ে এসেছে। ও বেচারা একা বাড়িতে থাকবে কিভাবে? সবাই যার যার মতো রুম সিলেক্ট করে চলে গেল। শুধু দোতলার একটা রুমে খালি রইল। ইজানের কঠোর আদেশ, ওই রুম তার। সে এবং তার বউ ব্যতীত ওই ঘরের দখলদারিত্ব আর কেউ পাবে না। অনিন্দিতা তার এমন কঠিন ব্যবহারে প্রচণ্ড হতাশ।
রুমটা সিনথিয়ার পছন্দ হয়েছিল। অনিন্দিতা তাকে মানা করতো না কখনো। রুমে তো কারোর নাম লেখা নেই, তাছাড়া এর চেয়ে বড় রুমও আছে, তবু এজান মানতে নারাজ। অগত্যা শেষমেশ সিনথিয়াকে অন্য রুম বেছে নিতে হলো। তাকে দেখলে অনিন্দিতার এত মায়া হয় ইদানিং, কেমন চুপচাপ হয়ে গেছে। বাইরে টোটো করে ঘুরে বেড়ানোর স্বভাবটাও গায়েব হবে নাই বা কেন? ইজান তাকে ওয়ার্নিং দিয়েছে, ভার্সিটি ছাড়া অন্য কোথাও কদম ফেললে খন্দকার নিবাসে তার ঠাঁই হবে না। সুজলা এই ব্যাপারে কোনো অভিমত দেননি, তিনি মেয়েদের ব্যাপারে যথেষ্ট কঠোর। দুপুরে খাওয়া দাওয়া শেষে আগে আগে রুমে চলে এসেছে অনিন্দিতা। রুমটা একদম চকচকে ফকফকে, গতকালই লোক লাগিয়ে সব পরিষ্কার করা হয়েছে। নতুন চাদর বিছিয়ে রাখা খাটে অনিন্দিতা ধপ করে শুয়ে পড়ল। দুপুরের খাওয়া শেষ করে তার খুব ঘুম পায়, বিশেষ করে ভার্সিটি যেদিন থাকে সেদিন বাড়ি এসে সে লম্বা ঘুম দেয়। বলা বাহুল্য, সে পাবলিক এক ভার্সিটিতে চান্স পেয়েছে। বাড়ি থেকে দূরত্বটা বেশ, তবে গাড়ি থাকায় কোনো অসুবিধা হয় না। রাতুল শিয়া অন্য প্রতিষ্ঠানে চান্স পেয়েছে। কিভাবে যেন অর্পা অনিন্দিতার সঙ্গে একই ভার্সিটিতে টিকে গেছে, তাকে আবার একই ডিপার্টমেন্টে। গাঢ় ঘুম তখন চোখের পাতায়। পুরোদমে ঘুমের রাজ্যে তলিয়ে যাওয়ার পূর্বেই খট করে দরজা লাগানোর শব্দ হলো। পরপরই একটা ঠান্ডা হাত অনিন্দিতার কোমর পেঁচিয়ে ধরল নরম স্পর্শে। হাতের মালিক কোনরূপ কথা বলল না, গায়ে এলিয়ে দিল অনিন্দিতার পাশে। তাকে টেনে নিয়ে নিল নিজের খুব কাছে, কানের লতিতে মুখে গিয়ে ফু দিতেই অনিন্দিতা ছটফট করে ওঠে। ঘুম উবে যায়। কটমট করে ফিরে মানুষটার দিকে, অতিষ্ঠ গলায় বলে, ছাড়ুন, ঘুম পেয়েছে। এখন আদর করার সময়, ঘুমানো না। বিকাল এখন। তো কোন মহান ব্যক্তি বলেছেন যে শুধু রাতেই স্বামীকে আদর করা লাগে? আস্তাগফিরুল্লাহ। বিড়বিড় করে উঠে অনিন্দিতা। ইজান তার গলায় ঠোঁট ছোঁয়, হাসকিস্বরের রাগ নিয়ে বলে, রসকসহীন মেয়ে। অনিন্দিতা তার গলা জড়িয়ে ধরল, বুকের উপর মাথা রেখে চোখ বুঝল, ক্লান্ত গলায় বলল, একটু ঘুমাই। অসম্ভব। প্লিজ। ইজান বাঁকা হাসে, তাকে বুক থেকে সরিয়ে নিজেই তার গলায় মুখ গুজে। একটা মেদুর ঘ্রাণ মেয়েটার শরীরে ঘুরে বেড়ায়। ইজান সেই ঘ্রাণে বরাবরের মতো বেসামাল হয়, বলে, ঘুমানোর জন্য রাত পড়ে আছে। অনিন্দিতা হতাশ নিঃশ্বাস ছাড়ে, ঠোঁট উল্টে বলে, আমার সত্যি ঘুম পাচ্ছে। ইজান কিছুক্ষণ চুপ থাকে, এরপর গলার নিচে ছোট এক চুমু বসিয়ে বলে, আচ্ছা ঘুমাও, রাতে কিন্তু জাগতে হবে। অনিন্দিতা চোখ মুখ কুচকে চেঁচায়, ইজান, দয়া করে একটু লাগাম টানুন মুখে। ইয়ামিন দুদিনের কাপড় ব্যতীত আরো দুটো জিনিস সঙ্গে এনেছে। জিনিসগুলো হচ্ছে একটা ডায়েরি আর একটা কলম। বাড়িতে সে খুব আরাম করে চুপিসারে রাতের বেলা ডায়েরির পাতায় কিছু লিখতে পারত, এরপর আগার পুড়িয়ে ফেলতে পারত। কিন্তু এখানে তা সম্ভব কিনা বোঝা যাচ্ছে না। কেননা ইমাদ তার সঙ্গে থাকবে এখানে, সে আলাদা রুমে যায়নি। ইয়ামিন বেশি জোরাজুরি করেনি, পাছে যদি আবার সন্দেহ টন্দেহ করে। ইমাদ জ্যাকোকে নিয়ে বাংলোর সামনে খেলছে ভেবে ডায়েরি নিয়ে বসলো ইয়ামিন। দরজাটাও আলগোছে ভিড়িয়ে রেখে এলো। শক্ত মলাটের ডায়েরিটা, ভেতর কেবল একটা পাতা বাকি। নতুন ডায়েরি কিনা প্রয়োজন, না হলে ইয়ামিন নিজের অনুভূতি ব্যক্ত করবে কিসে? এই ডায়েরিটাকে সে ডায়েরি ভাবে না, এটা যেন আস্ত এক মানুষ। তার কাছে ইয়ামিন আবেগ দেখাতে পারে, চটকটে আবার সে আবেগ দুনিয়া থেকে মুছেও ফেলতে পারে। ও অবিলম্বে কলম হাতে তুলে নেয়। ভালোবাসা পেলেই কি শুধু ভালোবাসা উপলব্ধি করা যায়? নীরবে নিভৃতে না পাওয়ার দহনে দগ্ধ হলে হাহাকার ভর্তি এক একটা রাতেই তো ভালোবাসা উপলব্ধি করা যায়। আরেকটা সম্বোধনহীন ছন্নছাড়া চিঠি কিংবা অন্য কিছু প্রেরক থাকলেও প্রাপক নেই। আচ্ছা, তাকে আবার সেই নামে সম্বোধন করে চিঠি লিখলে কি পাপ হবে? কতটুকু পাপ হবে? সীমাহীন নিশ্চয়। খসখসে শব্দ থেমে যায়। সাদা পাতার অর্ধেকটা ভরে গেছে কালো কালির গোটা গোটা এক একটি অক্ষরে। শব্দে বাক্যের শেষ প্রশ্নের জবাবটা বিড়বিড় করে নিজেই নিজেকে দিয়ে দিল ইয়ামিন। কেন তাকে নিয়ে লিখবো আমি? সে তো অন্য কারো, আমার না। হাই খোদা, তাকে নিয়ে লেখার অধিকারটুকু অন্তত কেন পেলাম না আমি? ভিড়িয়ে রাখা দরজাটা নিঃশব্দে খুলে যায়। ইয়ামিন যতক্ষণে খেয়াল করলো ততক্ষণে অনেক দেরি। ইমাদ শব্দহীন পায়ে কাছে এসে দাঁড়িয়েছে, তবে চিঠিতে ভুলেও চোখ নেয়নি। শুধু ইয়ামিনের কাঁধে আলতো করে হাত রাখলো, ডাকলো, ইয়ামিন। ইয়ামিন চকিতে ফিরে চায়। সম্বিত ফিরতে এসে কাগজ ছিঁড়ে জানালা গলিয়ে ছুঁড়ে মারে। ইমাদ মাথা নুয়ে দাঁড়িয়ে তখনও তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে বলে, এসব কি ইয়ামিন? তুই না বলে ঢুকলি কেন? কিছুই দেখিনি, বিশ্বাস কর। ইয়ামিন রেগে মেগে অন্য পাশে সরে এলো। ইমাদ এলো পিছু পিছু।
আবারও কাঁধে হাত রেখে অসহায় গলায় বলল, তুই প্লিজ মুভ অন কর ভাই, প্রেমও তো করিসনি, তারপরেই এমন কষ্টে। ইমাদ, জ্ঞান দিস না। এসব ব্যাপার কিন্তু মামনির চোখে পড়তে সময় লাগবে না। মামনি কিন্তু অল্প হলেও টের পাচ্ছে সামনে এক্সাম, এমন চলতে থাকলে তো মামনি খুব কষ্ট পাবে রে। ইয়ামিন ফিরে তাকায়, দৃষ্টিতে শূন্যতা, বুকে হাহাকার, অক্ষিপুটে জল জমছে, দৃষ্টি ঝাপসা হচ্ছে। নিজের কাছে আজকাল নিজেকে অসহ্য লাগে। হুটহাট চোখগুলো বেইমানি করে। এমন চলতে থাকলে তো সবাই তাকে টিটকারি মারবে। সে ছেলে মানুষ, হবে শক্তপোক্ত, কঠিন ধাঁচের, অথচ তার কিনা মেয়ে লোকের মতো ফেচফেচ করে কান্না পায়। নিবরাসের হাতে একটা বিশাল ফুলের তোড়া, হরেক রকমের ফুল দিয়ে বানানো এই তোড়া কিনেছে সে অনেক দামে। দামটা যদিও মুখ্য নয়, মুখ্য বিষয় বউয়ের পছন্দ। তার নাকি রং বেরঙের ফুল ভীষণ প্রিয়। খুশি সেই ফুলের তোড়া দেখে খুশিতে আত্মহারা। ফুলের তোড়া ধরার আগে সে নিবরাসকে জড়িয়ে ধরল। জোরালো সেই আলিঙ্গনের সব ক্লান্তি, অবসন্নতা দূর হয়ে নিবরাসের ভাবে এই মেয়ে নিশ্চয়ই ম্যাজিক জানে। নিবরাস খুশিকে নিয়ে রুমে এলো, ওকে বিছানায় বসিয়ে তোড়াটোর কোলের ওপর রাখলো। এরপর চলে গেল ফ্রেশ হতে। ততক্ষণে নিজেকে একবার আয়নায় দেখে নিল খুশি। আজ সে সেজেছে, পরনে সফেদ রঙের একটা ড্রেস, ওড়নাটা কাঁধের একপাশে ঝুলিয়ে রাখা, ঠোঁটের ওপর গাঢ় খয়েরি লিপস্টিকের আস্তরণ, চোখের নিচে চিকন কাজল রেখা, কপালের মাঝ বরাবর ছোট্ট একটা টিপ। খুশি হাঁসফাঁস করে উঠছে ক্রমশ। একা একা সাজগোজের অভ্যাস তার নেই, তাই এ ব্যাপারে জ্ঞান খুব সীমিত। তন্মধ্যে নিবরাস বেরোলো। টাওয়ালে মুখ মোছার ক্ষণে এক পলক খুশিকে দেখল। অমনি দৃষ্টি থমকালো তার, মুখ হা হয় বিস্ময় খুশিতে। হাতের টাওয়াল ঘরের কোণে ছুঁড়ে সে লাফিয়ে সামনে আসে। নতমস্তকে বসে থাকা খুশির চিবুক ধরে মুখ উঁচায়, বুড়ো নাচিয়ে অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, এটা আমার খুশ বই তো? খুশি বিষম খেল, আহত স্বরে জানতে চাইল, কেন চিনতে পারছেন না? সুন্দর লাগছে না? নিবরাস ফিচেল হাসে, সঙ্গে সঙ্গে ললাটে গভীর স্পর্শ টের পায় খুশি। আবেশে নেত্রযুগল বন্ধ হয়ে আসে। নিবরাস ঝুঁকে কপালে কপাল ঠেকায়। খুশির প্রশ্নের উত্তর দেয় না, হঠাৎই অন্য প্রসঙ্গ ধরে, খুশ, ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। বাংলোর সামনের খালি জায়গাটায় এক ঝাঁক কাজের লোক দাঁড়িয়ে। ঠিক সামনে ইজান চেয়ার পাতিয়ে রাজকীয় ভঙ্গিতে বসে আছে, পায়ের ওপর পা তোলা, এক হাতে একটা মোটা খাতা। বাজার সদাই আনা হয়ে গেছে। সকাল হলেই একপাশে রান্নার কার্যক্রম শুরু করা হবে। তার আগে যেটুকু কাজ রয়েছে তা আজ রাতের মধ্যে সারতে হবে। সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে ইজান উঠে দাঁড়ালো। উদ্দেশ্য মায়ের সঙ্গে একবার দেখা করা। কামিনী নিচেই ছিলেন, রেজিয়ার সঙ্গে কথা বলছিলেন। ইজান যেতে রেজিয়া এক ফাঁকে উঠে রান্নাঘরে চলে গেলেন। ইজান বসলো কামিনীর পায়ের কাছটায়, হাড় মুড়ে। কোলের নিকট মাথা রাখতে চুলে হাত বুলাতে শুরু করলেন কামিনী। বললেন, এত প্রেশার নিস না, সব ঠিকঠাক ভাবেই হবে। ইজান চুপ রইল। কামিনী ফের জিজ্ঞেস করলেন, অনিন্দিতা কোথায়? বাইরে তো নেই, তুমি দেখোনি ওকে? তাহলে রুমেই আছে। অনেকক্ষণ আগে আমার কাছে এসেছিল, ওর নাকি খুব গরম লাগছে, গোসল করবে। ইজান কপাল কুঁচকে উঠে দাঁড়ায়, অতিষ্ঠ কণ্ঠে বলে, আটকালে না কেন? নিশ্চিত এখন জ্বর বাঁধাবে। কামিনী ঠোঁট এলিয়ে হাসলেন, বললেন, যা দেখে আয়, তবে খবরদার ধমকাবি না। সন্ধ্যার ঠিক পর মুহূর্তেই ঠান্ডা এক শাওয়ার নিয়ে বেরিয়েছে অনিন্দিতা। ফেব্রুয়ারির শেষ সময়, বাতাসে বসন্তের গন্ধ, সেই সঙ্গে অল্প স্বল্প গরম পড়াও শুরু হয়েছে। ভ্যাপসা গরম বরাবরই অসহ্য লাগে অনিন্দিতার কাছে। সেজন্যই এই অসময়ে গোসল করা। ইজান রুমে ঢুকেই দারাজ গলায় ডাকলো, অনিন্দিতা, অনিন্দিতা। সেকেন্ডের মাথায় বারান্দা থেকে হন্তদন্ত পায়ে মেয়েটা বেরিয়ে এলো। ব্যগ্র গলায় জানতে চাইল, কি হয়েছে? ইজান মুখ কুঁচকে তাকে দেখে। ভেজা চুলগুলো এক হাতে চেপে ধরে, শরীর থেকে আলগা করে রেখেছে। হাজাবার শাড়িও পরেছে, সবুজ রঙের সুতির শাড়ি। ইজানের কুচকানো মুখ নিমেষেই শিথিল হয়। নেশাতুর দৃষ্টি যুগলে এক ফাঁকে মেয়েটার এলোমেলো কুচিগুলো দেখে নেয়। ধীর পায়ে এগোতে এগোতে বলে, এই অসময়ে গোসল কেন করছো? কোন আক্কেলে করছো? গরম লাগছিল তাই।
বলতে বলতে সে ঘুরে বারান্দায় যাওয়ার জন্য পা বাড়ালো। ইজান তার পেছু নিল। অনিন্দিতা ঘাড় বাঁকিয়ে আর চোখে তাকে দেখে ঢোক গেলে। ইজানের দৃষ্টি অদ্ভুত, লোকটার স্বভাব তার চেয়ে বেশি অদ্ভুত। যখন তখন রেগে যায়, আবার যখন তখন আদর দেয়। অনিন্দিতা বিব্রত হয় খুব। ওর ভরকানো দৃষ্টি দেখে মজা পেল ইজান। আর একটু এগিয়ে নিজের মুঠোয় বাদামি রঙা চুলগুলো নিয়ে নিল। আলতো করে হাতে পেঁচাতে অনিন্দিতা নিচ থেকে কাছে আসে। দুজনের মধ্যখানের দূরত্ব অতি নগণ্য। সেই নগণ্য দূরত্বটুকুই ইজান ঘুচিয়ে দিল। চুল ছেড়ে শাড়ি ভেদ করে মেয়েটার কোমর চেপে ধরল। শীতল স্পর্শে গোটা কায়া শিরশির করে উঠে অনিন্দিতার। ফাঁকা ঢোক গেলে বারংবার ইজান ঝুঁকে ধারালো নাকের ডগায় ঠোঁট ছুঁয়েই মুখ সরিয়ে আনে। কেন সেই সব সময় মেয়েটার কাছে যাবে? মেয়েটাও আসুক, বুঝুক এজনের ভেতরকার জ্বালা। ইজান একটু সরুন, আমার অস্বস্তি হচ্ছে। ইজান হতচকিত নেত্রে সামনে দাঁড়ানো রমণীর মুখমণ্ডলে তাকায়। কণ্ঠে তার চরম বিস্ময়। অস্বস্তি মানে? কোমর হতে হাত ছুটে আসে অচিরেই। দুটো শরীর মুহূর্তেই আলাদা হয়ে যায়। ইজান খানিকটা পেছিয়ে যায়। অনিন্দিতা বিমূর্ত বনে তার দিকে তাকাতেই বুঝে লোকটার মেজাজ বেজায় চটে গেছে। অনিন্দিতার কথার মর্মার্থ সে বুঝতে পারেনি। কোনোরূপ বিশ্লেষণ দেওয়ার আগেই পেট গুলিয়ে আসে অনিন্দিতার। কোনো দিক পরোয়া না করেই এবার ওয়াশরুমের দিকে ছুট লাগায়। এদিকে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় ইজানের চোখ দুটো ক্রমেই প্রকট হচ্ছে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ওয়াশরুম থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। ইজান সময় না খুঁয়ে দৌড়ে ওয়াশরুমে যায়। পুরো বেসিন তখন বমিতে ভর্তি। ইজান নাক ছিটকানোর কথা ভুলে গেল। ত্রস্ত হাতে আঁকড়ে ধরল মেয়েটার দুই বাহু। মিনিট খানেকের মাথায় বমি থেমে যায়। অনিন্দিতা ক্লান্ত, শরীরটা নেতিয়ে আসছে। এই বমি বমি ভাবটা সে দুদিন ধরে লাগাতার অনুভব করছিল। সেজন্য অস্বস্তি হচ্ছিল খুব। ইজান তাকে ধরে রুমে নিয়ে আসে। বিছানায় বসিয়ে আবার চলে যায় ওয়াশরুমে। নিজেই বেসিন পরিষ্কার করে আবার বেরিয়ে এলো। ছোট্ট এই গাছটার জন্য কাউকে ডাকতে ইচ্ছে হয়নি আর। অনিন্দিতা তখন হেলান দিয়ে বসে আছে, এক হাতে পেটের ওপর। ইজান নিঃশব্দে তার পাশে এসে বসে, মাথা নুইয়ে লম্বা দম ছাড়ে। শান্ত গলায় প্রশ্ন করে, এখন কেমন লাগছে? অনিন্দিতা সে কথা জবাব দিল না, ব্যাকুল গলায় বলতে লাগলো, সরি ইজান, আমি ওভাবে বলতে চাইনি। বুঝতে পেরেছি আমি। এখন বলো, বমি হলো কেন? বাইরের খাবার খেয়েছো নিশ্চয়ই? তার কণ্ঠ শীতল, রাগের আভাস নেই। অনিন্দিতা চোখ বুজে। ইজান ফের আদেশের সুরে বলে, এখন থেকে রোজ গ্যাস্ট্রিকের ওষুধ খাবে। অনিন্দিতা আচমকাই সোজা হয়ে বসে, শাড়ির আঁচল তুলে ব্যতিব্যস্ত হয়ে গলার ঘাম মোছে। অস্থির চিত্ত তার, শব্দগুলো গলায় দলা পাকিয়ে যাচ্ছে বারবার। ইজান চোখ তুলে, মেয়েটাকে এই মুহূর্তেও কেমন লাস্যময়ী লাগছে। তার উপর দৃষ্টিও আবছা। ইজান তার মুখোমুখি বসে, হাত দুটার মুঠোয় পুড়ে বলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম অনি। ভয়? কিসের ভয়? কিছু না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি এখন আর হুটহাট তোমাকে আদর করব না। তোমার এখন পড়াশোনায় ফোকাস করার সময়। গম্ভীর কণ্ঠে কথাটা বলে ইজান। কথা শেষে সে অনিন্দিতার দিকে তাকায়। হাপুস নয়নে সে এদিকেই চেয়ে, অক্ষি কঠোর টলমলে। ইজান হকচকিয়ে ওঠে। কি হলো আবার? অনিন্দিতা ফুফিয়ে ওঠে সঙ্গে সঙ্গে। যা ঘটার তা তো ঘটেই গেছে, এখন এই কথা বলছেন কোন মুখে? কামিনী 10 মিনিট যাবর গভীর দৃষ্টিতে বিছানার একধারে বসা অনিন্দিতাকে পরখ করে যাচ্ছেন। মেয়েটা অপরাধী মুখে বসে আছে, যেন কোনো ঘোর অপরাধ করে হাতে নাতে ধরা খেয়েছে। কামিনী একটা দীর্ঘশ্বাস ফেললেন। প্রিয় বান্ধবীর মেয়েটাকে তিনি মেয়ে বানাবেন বলে ছেলের সঙ্গে বিয়ে দিলেন, কিন্তু বিয়ের এত মাস পেরিয়ে গেল, সেই মেয়েকে না তাকে জমের মতো ভয় পায়। কামিনী বুঝে উঠতে পারেন না ভয় পাওয়ার মতো তিনি করেছেনটা কি। চুপ কেন? চকিতে চোখ তুলে তাকায় অনিন্দিতা। কামিনীর নির্বিকার মুখমণ্ডল, শীতল চোখের চাউনি পরখ করে পূর্বের মতন পুনরায় মাথা ঝুঁকিয়ে ফেলল। কামিনী বড্ড হতাশ হলেন। এবারে একদম কাজ ঘেঁষে বসলেন মেয়েটার, নরম হাত দুটো ছুঁয়ে বললেন, আমি কি সত্যিই কি দাদি হব? অনিন্দিতা কোনো মতে উপর নিচ মাথা ছাকালো। এই মুহূর্তটা আনন্দঘন নাকি বিব্রতকর সে বুঝে উঠতে পারছে না। তবে চাপার আগ রন্ধ্রে রন্ধ্রে চড়ে বেড়ায়। বেশরম ইজান তাকে সোজা টেনে এনেছে কামিনীর কাছে। কামিনী আর চোখে একবার দরজার দিকে তাকালেন। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু দেয়ালের আড়ালে একজন পিঠ ঠেকিয়ে কাচুমুচি মুখে দাঁড়ানো।
তার অবস্থাটা কামিনী আন্দাজ করতে পারলেন। সে কিসের আশঙ্কা করছে তাও বুঝতে পারলেন। বুঝতে পেরেই অনিন্দিতার উদ্দেশ্যে বললেন, বাইরে চোরের মতন দাঁড়িয়ে থাকা এমপি সাহেবকে বলিস কাল মিষ্টি আনাতে, রুমে যা। অনিন্দিতা ত্রস্ত পায়ে উঠে দাঁড়ালো। তড়িঘড়ি পায়ে বেরোতে ইজানকে দেখতে পেল। সে কোনো কথা বলল না। অনিন্দিতার হাত ধরে ব্যস্ত পায়ে রুমে নিয়ে এলো। বিছানায় বসে নিজে 2 হাঁটু গেড়ে বসলো মাটিতে। মামুনি কিছু বলেছে? তার কণ্ঠে স্পষ্ট উৎকণ্ঠা। অনিন্দিতা ঠোঁট কামড়ে 2 ধারে মাথা নাড়ে, তারপর আবার চাপা স্বরে বলে, শুধু বলেছেন মিষ্টি আনতে। ইজান এবার নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। একপাশে রাখা কিটটা হাতে তুলে লাল দাগ দুটোতে ষষ্ঠবারের মতো নজর বুলায়। পরপরই তাকায় অনিন্দিতার মুখপানে। অস্পষ্ট চোখের ভাষা তার, ভেতরটা পড়তে পারছে না অনিন্দিতা। কিট কবে কিনেছো? অনিন্দিতা ঠোঁট কামড়ে ধরে, পরশু। সাহস খুব বেড়েছে না? তোমার যদি আগে থেকে ডাউট হচ্ছিল তাহলে আমাকে জানালে না কেন? আপনি ব্যস্ত ছিলেন। ইজান রাগ দেখাতে গিয়েও পারল না। কিটটা একপাশে রেখে সহসা মেয়েটার পেটের উপর চোখ রাখলো। পলক ঝাপটালো বার কয়েক, ঢোক গিলে বলল, দেখি পেটটা দেখি। অনিন্দিতা বিষম খেলো, কেসে উঠে বলল, কি কি? ইজান কপাল কুচকে এক পলক তার চোখের দিকে তাকালো। পেট দেখবো। অনিন্দিতার সঙ্গে সঙ্গে নিচের হাত পেটের উপর চেপে ধরে। ইজান বিরক্ত হয়। কঠোর চোখের ইশারায় শাসি আবার দৃষ্টি রাখে পেটের ওপর। এক লহমায় মেয়েটার হাত হটিয়ে পেটের ওপর থেকে শাড়ি সরায়, মুখ এগোয়, বিড়বিড় করে, সত্যি এই ছোট্ট পেটে কেউ আছে? অনিন্দিতা খেকিয়ে ওঠে। কেন, বিশ্বাস হচ্ছে না নাকি? ইজানের কান ধরে যায়, তবে কিছু বলে না। মুখ এগিয়ে মেধিন পেটে ছোট্ট চুমু খায়। অনিন্দিতার সর্বাঙ্গ প্রকম্পিত, শিরশিরে উঠে চিত্ত। এই লোক আর তার স্পর্শ এত স্নিগ্ধ কেন? মানুষটার পর একে একে হাতের পিঠে ললাটের ঠোঁট ছিঁড়ে দেয়। আচমকায় ব্যগ্র গলায় বলে, ডক্টরের কাছে যাবে কাল? না 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 না, অস্থির হবেন না প্লিজ, আগে এদিকের ঝামেলাটা মিটুক। হিজান তার উত্তরে প্রসন্ন হলো কিনা বোঝা গেল না। সে শুধু অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার দিকে চেয়ে রইল। গরমে অতিষ্ঠ খুশি, ক্ষণিক পরপরই ছটফটিয়ে উঠছে, ঘর জুড়ে পায়চারি করছে। নিবরাস দুটো কফি মগ হাতে রুমে প্রবেশ করতে করতে তাকে দেখে। এক জায়গায় শান্ত হয়ে বসো, এভাবে ঘুরঘুর করলে তো আরো গরম লাগবে। খুশি বসল না। এসিটা বোধহয় নষ্ট হয়ে গেছে। রিমোট হাতে নিয়ে কতবার যে চেষ্টা করেছে টেম্পারেচার কমানোর, শেষমেশ রেগে রিমোট ছুঁড়ে মারল বিছানার উপর। নিবরাস মগ দুটো হাতে নিয়ে একপাশে বসেছিল সবে। রিমোটটা একদম তার গা ঘেঁষে তার পেছনে উড়ে গিয়ে পড়ল। সে চমকে উঠে বড় বড় চোখে তাকালো খুশির দিকে। ব্যাপারটা ধরতে পেরে জিভ কামড়ে ধরে খুশি। 2 লাফে এগিয়ে এসে পাশে বসে বলতে লাগে, সরি আমি দেখিনি। নিবরাস তপ্ত নিঃশ্বাস ফেলে, সাবধানে হাতের মগ দুটো একপাশে রাখে। এরপর খুশির দিকে তাকায়। ঘামে জবজবে সে, পুরো মুখ তেলতেলে, চকচক করছে চেহারা। তার ঠোঁট উল্টানো দেখে নিবরাস শব্দ ছাড়া হেসে ফেলে। কাঁধের ওপর ফেলে রাখা ওড়নাটা তুলে মুখ মুছিয়ে দিতে দিতে বলে, আজ তো এত গরম পড়েনি, তবুও ম্যাডামের এত গরম লাগছে কেন? জানি না, কেমন অশান্তি লাগছে। থামে খুশি, চোখ মুখে অস্বস্তি। আজকাল তার কিছুই ভালো লাগে না। বুকে আসি? নিবরাস চমকে তাকায়, বিব্রত স্বরে বলে, শিওর, হোয়াই আর ইউ আস্কিং? অমনি খুশি ঝাঁপিয়ে পড়ে তার শক্ত বুকে। নিবরাসের বিব্রত বোধ, চমকিত ভাব কিছুই কমেনি। সে আলগোছে অশান্ত খুশির পিঠে হাত রাখে। এই মুহূর্তে মেয়েটাকে কেমন এলোমেলো লাগছে। নিশ্চয়ই আজগুবি চিন্তা দিয়ে মস্তিষ্ক ভরিয়ে ফেলছে। বুক চিরে একটা ক্লান্তির নিঃশ্বাস বেরিয়ে আসে অচিরে। নিবরাস নরম সুরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন খুশ? তুমি কিছু নিয়ে ওভার থিঙ্ক করছো তাই না? আমরা কেন দেশ ছাড়বো নিবরাস? চেনা পরিচিত জন্মস্থান ছেড়ে আমরা কেন এত দূরে যাব? নিবরাস থমকায়, পরপরই পিঠের ওপর হাত বুলিয়ে দিতে দিতে অল্প হেসে আশ্বস্ত করতে বলে, ফর এ বেটার ফিউচার। আপনার বিজনেস কি খারাপ যাচ্ছে? না তো। তাহলে ফিউচারের চিন্তা করছেন কেন? নিবরাস চুপ রইল এবার। খুশি মুখ তুলে তাকায় উত্তরের আশায়, দৃষ্টিতে শত আকুলতা। সে কোনোভাবেই দেশ ছাড়তে ইচ্ছুক নয়। নিবরাস বিছানায় পা তুলে বসে, হাতের আজলায় মেয়েটার মুখ ভরে, নাকের ডগায় সশব্দে চুমু খায়, বলে, এখানে প্রচন্ড গরম তো,
ইংল্যান্ডে ঠান্ডা, তোমার খুব ভালো লাগবে ওখানে। খুশি ফোঁস করে একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে, মুখ কুচকে বলে, কথা ঘোরাচ্ছেন। নিবরাস আবার চুমু খায় তার নাকে, বলে, একদম না, সময় সুযোগ এবং আমার ইচ্ছে হলে সব জানতে পারবে। এখন এত প্রশ্ন করো না তো, কষ্ট করে কফি বানালাম যে খাবে না। দেয়ালে একটা পুরনো আমলের ঘড়ি চলছে। মাঝারি আকারের ঘড়িটার গ্লাসে বারান্দার বাতির কৃত্রিম আলো ঠিকরে পড়ছে। সময়টা তাই আবছা আলোয় বোঝা যাচ্ছে। মাঝরাত্রিরে ইজানের গলা শুকিয়ে কাঠ। সে অস্থির চিত্তে উঠে বসল। পাশে রাখা ছোটখাটো টেবিলের ওপর পানির গ্লাস, সেটা হাতে তুলে সে এক ঢোকে সবটুকু পানি সাবার করে নিল। এরপর আবার আগের মতো শুয়ে পড়লেও চোখে ঘুম এসে ধরা দিল না। ইজান তাই পুনরায় উঠে বসল। এক পলক ঘড়িতেও নজর বুলিয়ে নিল। 1:40। ইজান অনিন্দিতার দিকে ফিরে গোছানো ভঙ্গিতে কাত হয়ে শুয়ে আছে সে, মাথার নিচে হাত পা দুটো গোটানো। ইজান ঝুঁকল তার দিকে, ফাঁকা ঢোক গিলে তার চেহারায় চোখ বোলালো। গভীর ঘুমে মত্ত সে, ভারী নিঃশ্বাস ফেলছে ক্ষণে ক্ষণে। সুন্দর দৃশ্য, আরেকটা সুন্দর দৃশ্যের অপেক্ষায় ইজানের প্রাণ ছটফট করছে। কবে যে তার রক্ত তার সামনে হাজির হবে। ভাবতে ভাবতে ইজানের বাম হাত চলে যায় ঘুমান্ত অনিন্দিতার পেটের ওপর। আলতো হাতে সে শাড়ি সরায়, উন্মুক্ত পেটে হাত রেখে ঝুঁকে নীলিন চোখে কতক্ষণ পর্যবেক্ষণ করে আবার নিজে নিজেই হতাশ হয়। না, কিছুই তো বোঝা যাচ্ছে না। ও বিস্মিত হয়ে ফিসফিস করে ওঠে, হায় খোদা, এইটুকুন পেটে আমার বাচ্চাটা জায়গা হবে কি করে? বেকুবি প্রশ্ন। ইজান নিজের প্রশ্নে নিজেই অবাক হয়। এই পরিস্থিতি, অনুভূতি, সবকিছুই তার কাছে সম্পূর্ণ নতুন। দুনিয়ার বাকি সব যেন স্নিগ্ধ অনুভূতির সামনে ফিকে। অপার্থিবে খুশি পুরোদস্তুর আকাশ করতে সে অপারগ। তার উপর মাথায় অযাচিত চিন্তারা হানা দিচ্ছে। মুহূর্তে ইজানের দৃষ্টি ছুটে অনিন্দিতার দিকে। মেয়েটা সবে পড়ালেখায় মনোযোগী হয়েছিল, সামনে এত এত পরীক্ষা। একসময় তার ক্লাসে যেতেই সমস্যা হবে। তখন তেজাই অসহায় হয়ে যাবে। ও কাঁদো কাঁদো মুখে তাকিয়েই থাকে। সময় গড়ায়। 8 ঘন্টার মতন সে নড়ল না। নির্নিমেষ চয়ে রইল স্নিগ্ধ মুখ পানে। একসময় গা এলিয়ে দেয় তার পাশে। নরম দেহটা নিজের বক্ষপটে মিশিয়ে নিতে নিতে আওড়ায়। সব ঠিক হবে, সব। ভোরের শেষ ভাগ হতে বাংলোর সামনের অংশটুকুতে রান্নাবান্নার কাজ শুরু হয়েছে। বড় বড় পাতিল বসানো হয়েছে গর্ত খুঁড়ে বানানো দুটো চুলার ওপর। অনিন্দিতা ওঠার আগে ইজান উঠে চটজলদি বারান্দার দরজা জানালা সব বন্ধ করল, না হলে ধোঁয়া ঢুকে পড়বে। সময় তখন 8টার কাছাকাছি। অনিন্দিতার ঘুম ভেঙে যায় আপনা আপনি। বিছানার আরেক প্রান্ত খালি দেখে সে তড়িৎ উঠে বসে। দরজা ভেতর থেকে আটকানো দেখে ম্লান অথচ চিন্তিত কণ্ঠে ডাকে, ইজান আপনি কোথায়? খট শব্দে ওয়াশরুমের দরজা খুলে যায়। দ্রুত পায়ে বেরোয় ইজান। প্রতীপ স্বরে জবাব দেয়, এই তো, কি হয়েছে? কিছু হয়নি। অনিন্দিতা তাকে আগাগোড়া পরখ করে একবার, অমনি তড়িঘড়ি করে বিছানা ছাড়তে ছাড়তে বলে, উঠতে এত দেরি করে ফেলেছি, হায় আল্লাহ, একবার ডাকলেন না কেন? তার তাড়াহুড়ো দেখে ধমকে উঠে ইজান, এই আস্তে হাঁটো, ট্রেন ছুটে যাচ্ছে নাকি? ধমকের তালে দারুণ ভেবাচেকা খায় অনিন্দিতা। কয়টা বাজে? 8টা। আপনি এত সকালে গোসল করেছেন? ইজান ঘাড় নাড়ায়, টাওয়াল দিয়ে শরীর মুছে গায়ে শার্ট দড়িয়ে এগিয়ে আসে। দাঁড়াইয়ে ঠিক মুখোমুখি, ইশারায় বোঝায়, বোতাম লাগিয়ে দাও। অনিন্দিতা হাত বাড়ায় আর চোখে দেখে নেয় মানুষটার মোহনীয় ভাবভঙ্গি। তার দিকেই পলকহীন চেয়ে আছে। অনিন্দিতা ভেবে পায় না এই অগোছালো রূপে তাকে এত দেখার কি আছে। শাড়িটা কুচকে আছে, কুচির ঠিক নেই। চেহারা যা ছবি সুরত। আয়নায় নিজেকে দেখে নিজেই আটকে উঠতে হয় মাঝে মধ্যে। সিনথিয়ার মুখমণ্ডল বিবর্ণ, উজ্জ্বল দ্যুতি ছড়ানো চেহারার এই করুণ দশায় সে কিন্তু একটুও বিচলিত নয়। সর্বদা টিপটাপ হয়ে চলা লাবণ্যময়ী আগুন সুন্দরী সিনথিয়ার এই আকাশ পাতাল তফাৎটা চোখে পড়ার মতন। বাড়ির প্রতিটা সদস্যের সামনেই তার আচানক পরিবর্তন স্পষ্ট রূপে দৃশ্যমান। মেয়ের জন্য বিচলিত সুজলা। বয়স বাড়ছে তার, 23-এর ঘর পেরিয়ে 24-এ পা ফেলবে সামনের মাসে। তার মনস্তাত্ত্বিক অবস্থা যে বেগতিক, মা হিসেবে সুজলতা বুঝতে পারছেন, সেজন্যই বিয়ে শাদীর প্রসঙ্গ তুলছেন না।
সাধারণ কথাবার্তা বলতে গেলে সে ব্যস্ততা দেখিয়ে রুমে চলে আসে। ঘরে দৌড় দিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। বিরস মুখে সিঁড়ি ভেঙে নিচে নামছিল সিনথিয়া। বাইরে থেকে তীব্র হইচইয়ের আওয়াজ ভেসে আসছে। বেশি শোনা যাচ্ছে জ্যাকোর হাঁক ডাকার ইমাদের চিল্লাপাল্লা। সিনথিয়া একবার উকি মেরে দেখল জ্যাকো ছুটছে, পিছু পিছু দৌড়াচ্ছে আমিন। ইমাদ ঘাসের উপর বসে চেঁচাচ্ছে। জ্যাকোর গলায় বেল্ট বাঁধা, কিন্তু তার নিয়ন্ত্রণ কারোর হাতে নেই। খুশিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত লাগামহীন ছুটছে সে। দেখতে না দোষ না দোষ, কুকুরটাও কত সুখী। সিনথিয়া তপ্ত নিঃশ্বাস ফেলে বসার ঘরে আসে। সিঙ্গেল সোফায় ইজান বসা, হাতে ফোন। অন্য আরেকটা সোফায় বসা সুভা, সেও সবেই উঠেছে। সিনথিয়া ভাবলেশীন ভঙ্গিমায় তার পাশে গিয়ে বসে, যেন জলজান্ত মানুষ দুটোকে সে দেখতেই পায়নি। সুজলা রান্নাঘর থেকে বেরিয়ে এসে সোজা দাঁড়ালেন সিনথিয়ার সামনে। সুভা সহ তাকে উদ্দেশ্য করে বললেন, নাস্তা খাবি? আয় দুজন। সুজলা পা ঘোরানোর আগে ইজান গলা ছেড়ে ডাকে, চাচি, কথা ছিল। তার কণ্ঠ নির্লিপ্ত, অথচ কিছু একটার আভাস পেলেন সুজলা, তাই ঘুরে দাঁড়ালেন চটপট। কি? বসুন। কি বলার বলো দ্রুত। সিনথিয়ার ব্যাপারে কথা বলবো। সুজলা এক ফাঁকে মেয়ের অভিব্যক্তি দেখে নিলেন। তার মতোই মেয়ের অবস্থা ভাবুক। সুজলা কোনো মতে একটা সোফায় বসলেন। ইজান আবারও একবার অকারণে কাশি দিয়ে গলা ছাড়ে। শান্ত দৃষ্টি ঘুরিয়ে দেখে নেয় সিনথিয়ার মলিন মুখ। পরপরই চোখ সরিয়ে বিলম্বহীন ভারিক্কি কণ্ঠে বলে, আমি সিনথিয়ার বিয়ে নিয়ে ভাবছি। হাতে একজন সুপাত্র আছে। এই ব্যাপারে আপনার অভিমত কি? বিশাল বসার ঘরটায় যেন ছোটখাটো একটা বজ্রপাত সংগঠিত হলো। ইজানের কণ্ঠনালী হতে নিঃসৃত কথাগুলো শুনে প্রায় সঙ্গে সঙ্গে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল সিনথিয়া। উৎকট স্বরে চেঁচালো, অসম্ভব, আমি কোনো বিয়ে টিয়ে করবো না। সুজলা পাশ থেকে ধমকে উঠলেন, চুপ, শান্ত হয়ে বসো, না হলে রুমে যাও। পুরো কথা শোনার আগে রিয়াক্ট করো কেন? ঠোঁটে তির্যক হাসির রেখা মিশে যায় ইজানের। মা মেয়ের দ্বন্দ্ব। সুজলা মেয়েদের বেলায় কোথাও একটা আটকা পড়ে যান, না হলে ইজানকে বেশ বেগ পোহাতে হতো তাকে সামাল দিতে। এই মহিলা বড্ড অদ্ভুত। সিনথিয়া গমগমে স্বরে বলে, মা প্লিজ, এসব ব্যাপারে আর কোনো কথা হবে না, না হলে কিন্তু খুব খারাপ হবে। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। পলকের মাথায় দোতলায় উঠে গেল। সুজলা থমথমে মুখে তার গমন পথে চেয়ে রইলেন। ইজানের দিকে ফিরে তাকিয়ে বলেন, কে সেই পাত্র? ইজান চোখে হাসে, বলে, আসলেই দেখে নেবেন না হয়। সুজলা মুখ কুচকে উঠে দাঁড়ালেন। তন্মধ্যে অনিন্দিতা হাজির হয়। সুজলা তাকে এড়িয়ে চলে গেলেন রান্নাঘরে। সুভা পুরোটা সময় মুড় বনে বসে রয়। অনিন্দিতা আসতেই নখ খুঁড়তে খুঁড়তে বলল, তোমাদের তো এখনো রিসেপশন, হানিমুন কিছুই হলো না। আপুর বিয়ে দেওয়ার আগে। অনিন্দিতা কেসে উঠে চোখ রাঙায়। সুভা ঠোঁট কামড়ে উঠে পড়ে। মেকি হেসে বাইরের দিকে পা বাড়ায়। সে যেতেই অনিন্দিতা প্রশ্ন করে, কার বিয়ে? সিনথিয়ার। কি? কবে? কি জানি। অনিন্দিতা সোফায় বসে হঠাৎই গম্ভীর গলায় জানতে চায়, আর সুভা যা বলল তা কবে? কি হানিমুন? তা তো শেষই, ফলাফল অন দা ওয়ে। ইজান নিজের মতোই হেসে ওঠে। অনিন্দিতা তিতি বিরক্ত, রেগে মেগে বলে, ইজান, আমি রিসেপশনের কথা বলছি। তুমি চাও রিসেপশন হোক? মামনি চায়। ঠিক আছে, হবে, খুব শীঘ্রই হবে। মাথা দুলি উঠে পড়ে ইজান। বাংলোর গেটটা খোলা। আমিনুল সেখানে নেই, খুব সম্ভবত অন্য কাজে ব্যস্ত। তার বদলে চারদিকে গার্ডরা পাহারা দিচ্ছে। বাংলোর চারপাশে খালি জায়গা, ঘাস কাটানো হয়নি বহুদিন যাবৎ। সিনথিয়া ঘাসের মধ্যে পা ডুবিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে সে গেটের ধারে এলো। সকালের নাস্তাটাও সে করেনি রাগে। পেটটা খিদের চোটে ক্ষণিক পরপর গর্জন করে উঠছে। সিনথিয়া আনমনে এদিক ওদিক চাইল। দূর হতে জ্যাকোকে দেখা গেল। সে ক্ষিপ্র গতিতে ছুটে এসে ব্রেক কষল ঠিক সিনথিয়ার সামনে। সিনথিয়া অকস্মাৎ চমকে দুকদম পেছাতেই আত্মা শুকিয়ে আসে। নরম কিছুতে পাড়া পড়েছে। সেকেন্ডের মাথায় লাফিয়ে ওঠার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে। ঘটনার আকস্মিকতায় জ্যাকো অবাক হয় দারুণ। নিজেও বিকট শব্দে ঘেউ ঘেউ করে ওঠে। সবাই তখন বাংলোর ভেতরে।
বাইরে কেবল বাবুর্চি আর কাজের লোকজন। সিনথিয়া সরে গিয়ে পেছন ফিরে যায়। ফনা তুলে বসে থাকা কালো রঙের একটা ছোট্ট সাপের বাচ্চা দেখে ওর মাথাটা ভন ভন করা। আল্লাহ বলে এক ছুট লাগায় গেটের দিকে। জ্যাকো ছুটে তার পিছু পিছু। তাদের দুজনের চেঁচানো সর্বপ্রথম কানে গেল ইমাদের। সে ব্যাঘ্র পায়ে বেরোতেই দেখলো দুজনে যান প্রাণ লাগিয়ে দিখারা হয়ে ছুটছে। ও ভেবাচাকা খেয়ে নিজেও ছুট লাগালো। তবে ওদের নিকট যাওয়ার পূর্বে ওর পায়ের গতি কমে আসে চকিতে। দিব্যর আঙুলের ফাঁকে চাবি, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে সে ভেতরে ঢুকছিল। পেছনে গার্ড দুটোর হাতে ভারী মিষ্টির প্যাকেটগুলো। ইজান আর মানুষ পায়নি, তাকে দিয়ে মিষ্টি আনালো। দিব্য হেলে দুলে হাঁটার ক্ষণেই টের পায় ডান দিক থেকে কেউ চিতার বেগে ছুটে আসছে। ঘাড় বাঁকানোর পূর্বেই তার শরীরের সঙ্গে জোরালো এক ধাক্কা খায় সে। তবুও সে স্থির হলো না। দিব্যর হাত খামছে ধরে উচ্চস্বরে চেঁচালো, সাপ সাপ! ভেবাচাকা খেয়ে তাকায় দিব্য। হাত খামছে ধরে আছে মেয়েটা। পলকের মাথায় সে ঝরঝর করে কেঁদে ফেলে। দিব্যর ধ্যান ছুটে তার পুনরায় চিৎকারে, সাপ! কি সাপ? কোথায়? দিব্য নিজেও লাফিয়ে ওঠে, সরতে চায়, কিন্তু সিনথিয়া তখনও তার বাম হাত খামছে ধরা। তন্মধ্যে ইমাদের ডাকে সবাই বেরিয়ে এসেছে, এগিয়ে আসছে তাদের দিকে। সিনথিয়া চিৎকার শুনে লাঠি হাতে এগিয়ে এলেন আমিনুলও। মাকে দেখেই সিনথিয়া ছুটে তার কাছে যায়। ভাঙা কণ্ঠে কোনো মতে বলে, মা, সাপ! ওখানে সাপ ছিল। হকচাকালো সবাই। আমিনুল কাচুমাচু মুখে বললেন, আপনারা ভেতরে যান, আমি দেখতেছি। ইজান ভরাট স্বরে বললেন, চাচা সাবধানে, এখানে তো সাপ আসার কথা নয়। আমিনুল মাথা নাড়ালেন। কোথা থেকে যে ঢুকেছে কে জানে। সিনথিয়াকে ধরে ধরে সুজালা ভেতরে নিয়ে গেলেন। পিছু নিল বাকিরা। সবার মনে আতঙ্ক। ইমাত একবার জ্যাকর পুরো শরীর চেক করে। এ তো আবার সকাল থেকে পুরো বাংলা চষে বেরিয়েছে। অনিন্দিতা সুভার হাত চেপে ধরে হাঁটছে। ইজান আর চোখে তাকে দেখে নেয়। পরপরই পায়ের গতি কমিয়ে দিব্যর দিকে ফিরে। বেচারির হতভম্বি এখনো কাটছে না। ডান হাতে বাম হাত চেপে ধরে আছে, চোখ মুখে বিস্ময়। ইজান চাপা স্বরে জিজ্ঞেস করে, বেশি জোরে চেপে ধরেছিল নাকি? দিব্য বিব্রত হয়। কে? সিনথিয়া, আমার বোন। ওই একটু নখ দেখে গেছে। বলতে বলতে বাম হাত উঁচিয়ে দেখালো দিব্য। ফিচেল হেসে ইজানের দিকে তাকাতেই দেখলো সে ভুরু কুচকে তাকিয়ে। দিব্য সঙ্গে সঙ্গে দুই ধারে মাথা নাড়ালো। ভাই, এভাবে তাকাস না। বন্ধুর বোন মানে আমার বোন। আই নো। ইজানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে। এক হাত গলিয়ে বন্ধুর কাজ চেপে ধরে ঝাঁকিয়ে বলে, সবার ক্ষেত্রে এই প্রবাদ খাটে না। সিনথিয়া কাঁদতে কাঁদতে নাজেহাল। অনিন্দিতা পানি এনে দিলে হিসকির কারণে সে পানিটুকুও গিলতে পারে না। অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে দেয়, নিচু স্বরে সান্ত্বনা দেয়, ভয় পেও না। কান্নার বেগ কমলো আরো কিছুক্ষণ পর। পুরোটা সময় বিব্রত বোধে জর্জরিত দিব্য মুখোমুখি একটা সোফায় বসেছিল। ইজান বারবার তার দিকে তাকাচ্ছে। তাকানোর ধরনটা অন্যরকম। সুজলা মেয়েকে শান্ত করতে রুমে রেখে এলেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতেই সবাই স্বস্তি ফিরে পায়। মিষ্টির প্যাকেটগুলো পাঠানো হয় রান্নাঘরের দিকে। দিব্য সেদিকে চেয়ে প্রশ্ন করে বলে, হঠাৎ এত মিষ্টি আলানি কেন? ইজান গায়ে লিয়ে বসে, অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলে, বাপ হচ্ছি যে তাই। দিব্য চকিতে তাকায়। বিস্ময় চেপে আফসোসের সুর টেনে নিচু গলায় বলে, কি শালা, আমি এখনো বিয়ে করতে পারলাম না আর তুই প্রোডাক্ট লঞ্চ করে ফেলেছিস? টু ফার্স্ট ইয়ার। ইজান ফুস করে একটা শ্বাস ছাড়ে, দারাজ গলায় বলে, সাদা না সম্বন্ধে বল। মানে? তুই আজ এই মুহূর্তে চাচির কাছে প্রস্তাব দিবি। মানে কিসের প্রস্তাব? দিব্য চেঁচিয়ে ওঠে। বসার ঘরে তখন শুধু ইমাদ, সুভা আর অনিন্দিতা। ইয়ামিন এখনো রুম থেকে বেরোয়নি। কামিনী আর সুজলা রান্নাঘরে। ইজান বাদে বাকিরা দারুণ হতভম্ব, বিস্মিত। ইজান ঠোঁট চেপে উত্তর দেয়, বিয়ের প্রস্তাব সিনথিয়ার জন্য। দিব্য উঠে দাঁড়ায়, কোনো দিক না তাকিয়েই চেঁচায়, পাগল হলি নাকি? শান্ত হয়ে বসে কথা বল। গম্ভীর গলা শুনেই দিব্য আবার বসে পড়ে। নিজেকে ধাতস্থ করে, দ্বিধাজড়িত কণ্ঠে বলে, দেখ ভাই, এইসব সেন্সিটিভ ব্যাপারে ঠাট্টা করিস না। ইজান বাসখাই কণ্ঠে শুধায়, তোর সঙ্গে আমি ঠাট্টা করব, তাও আবার এইসব ব্যাপারে? দিব্য শুভ্র চেহারায় ঘোর অমানিসা নামে। অসহায় চোখে সে তাকায় সোজা অনিন্দিতার দিকে। মেয়েটা মুহূর্তেই হম্বিধম্বি করে ওঠে।
ইজান সুভা আর ইমাদের দিকে চেয়ে আদেশ ছুড়ে, এই তোরা দুটো গিয়ে চাচিকে ডেকে আন। দুজনে বিনা বাক্যে উঠে দাঁড়ালো, ত্রস্ত পায়ে ছুটল। অনিন্দিতা চাপা কণ্ঠে ডাকলো, ইজান কি? একটু উঠে আসুন। ইজান উঠে দাঁড়ালো, নিজেই অনিন্দিতার হাত চেপে সিঁড়ির কাছে নিয়ে এলো। অনিন্দিতার অস্থির হয়ে বলল, ওনাকে জোর করছেন কেন? আর এত খারাপ ব্যবহারই বা করছেন কেন? ইজান নড়ে চড়ে দাঁড়ায়, লম্বাটে মুখে গাম্ভীর্যের ছাপ একটু কমায়, বলে, জোর না করলে কাজের কাজ কিছুই হবে না, আর ভালো ব্যবহার করলে ও গুরুত্ব দেবে না। ওকে হারে হারে চিনি আমি, অনি, চিন্তা করো না, আমি কখনোই ওদের খারাপ চাইবো না। তারপরেও চুপ, যাও প্লেটে মিষ্টি নিয়ে আসো। বিয়ে শাদীর আলোচনায় মিষ্টি মুখ করা লাগে, জানো না? অনিন্দিতার কিছু বলার পূর্বেই ইজান হনহনিয়ে চলে যায়। বসার ঘরে তখন দিব্য একা বসা, হাঁসফাঁস করে উঠছে ক্ষণে ক্ষণে। ইজান এসেই তীরের মতন তীক্ষ্ণ এক প্রশ্ন ছুড়ল, তুই কি আমার কথা মানবি নাকি না? দিব্য আমতামতা করে ওঠে, ভাই দেখ। দেখা দেখি পরে, আপাতত সিনথিয়ার জন্য তোর চেয়ে বেটার কেউ আমার চোখে ধরা পড়ছে না। তুই কি রাজি হবি নাকি না? মা বাবাকে তো। ওনারা রাজি হবেন আমি জানি, এমনিতেই ওরা তোর বিয়ের জন্য তারা দিচ্ছেন। দিব্য চুপসানো মুখে তাকায়। হঠাৎ আমার পেছনে পড়লি কেন? কুরুর হাসে ইজান, বলে, একেবারে ধোকা খেয়েই তো সন্ন্যাসী হতে যাচ্ছিলি, উপকার করছি যত। দিব্য চুপসানো মুখ আরেকটু চুপসে আসে। ক্ষতের উপর লবণ ছেটানোর কাজটা ইজান খুব ভালোভাবেই করে। পাত্র কেমন লাগলো চাচি? অদূরে জড়সড় হয়ে বসে থাকা দিব্যকে সুজলা নিগুড় চোখে পরখ করতে ব্যস্ত থাকে। ইজানের প্রশ্নে ভাবনায় ছেদ ঘটতেই তিনি সামান্য নড়ে চড়ে ওঠেন। ছেলে দেখতে সুন্দর, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, 6 ভিজিটের স্যালারি পায়। সব দিক বিবেচনা করলে প্রস্তাবটা ফেলে দেওয়ার মতনও নয়, তবে তিনি এই মুহূর্তে হ্যাঁ বলতে পারছেন না। তোমার মা বাবার সঙ্গে কথা বললে ভালো হয়। জি আন্টি। ইজান বিরক্ত হয় দিব্যর তোতলানো স্বর শুনে। সে কিসের এত ভয় পাচ্ছে? ইজান কেশে গলা ছাড়ে, নির্ভর কণ্ঠে বলে, আঙ্কেল আন্টিকে বললে ওনারা কালই চলে আসবেন। কামিনী বসেছিলেন একপাশে, ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, আমি আগে বাড়ি যাই, এরপর না হয়। ঠিক আছে, তাহলে পরশুই ফাইনাল। কি বলিস দিব্য, ওনাদের নিয়ে আসতে পারবি তো? দিব্য নুয়ে রাখা মাথাটা অল্প ছাকালো। সিনথিয়া সিঁড়ি ডিঙিয়ে নেমে এক ছুটে বাইরে হাজির হলো। বিকালবেলা, মিলাদের আয়োজন শেষ, খাবার দাবার বিতরণ করাও শেষ। সবকিছু গোছগাছ করা হচ্ছে এই মুহূর্তে। চারদিকে চোখ ঘুরে ইজানে দেখা পেল সে। অমনি ক্ষিপ্র বেগে এগিয়ে যেতে শুরু করলো। সবাই তাকে পেয়েছাটা কি? সে তো বললই সে বিয়ে করতে অনিচ্ছুক, তবু এত কাহিনী কিসে? ধূপধাপ কদম ফেলে সে হাজির হলো ঠিক ইজানের বরাবরে। চোখ মুখ শক্ত করে তেজি দৃঢ় স্বরে সোজাসুজি পড়ল, তোমরা কি শুরু করেছো আমাকে নিয়ে? হ্যাঁ, আমি তো বললামই বিয়ে করবো না। গলার আওয়াজ নিচে। শান্ত কণ্ঠ ইজানের। সে ঘুরে দাঁড়ালো, সিনা টান টান। সিনথিয়া না ভড়কালেও পাশে দাঁড়ানো দিব্য বেজায় ভড়কালো। তুমি প্লিজ আমার লাইফ নিয়ে মাথা ঘামানো বন্ধ করো, হাত জোর করছে। চর চিনিস? চর গাল চ্যাপটা বানিয়ে দেবো। কেন বিয়ে করবি না তুই? সিনথিয়া ফুঁসে ওঠে, অক্ষিকোটরে নোনা জল জমে, ঝাপসা হয় দৃষ্টি। আগের মতোই প্রগাত চিত্তে সে জবাব দেয়, আমি আরেকজনকে ভালোবাসি। কাকে? আজবাদকে? ওই ক্রিমিনালকে? ক্রুদ্ধ আয়োজন তার, ক্রুদ্ধ আওয়াজ তার। পুরুষালী কণ্ঠের হুঙ্কারের দাপটে কেঁপে ওঠে সিনথিয়া। তটস্থ হয়ে সরে যায় সামান্য। কিছু বলার আগেই চোখ যায় ওদের পেছনে। অদ্ভুত কিসিমের লোক দাঁড়িয়ে, গায়ের কাপড় চোপড় দেখে সাধারণ মানুষ মনে হচ্ছে না। হাতে একটা বাক্স, সেটা ক্রমশ নড়ে চড়ে উঠছে ক্ষণিক পরপর। ইজান রাগ দমালো, খেয়াল করলো অনিন্দিতাও ভীতমুখে একাধারে এসে দাঁড়িয়েছে। তার ভয়ের কারণ অন্য কিছু। তাদের সামনে দাঁড়ানো লোকটা সাপড়ে। আমিনুল কোথা থেকে ধরে এনেছেন কে জানে। সেই লোক বাংলো ঘুরে ঘুরে সাপ ধরেছে এতক্ষণ। অনিন্দিতার নজর মূলত তার দিকে। সিনথিয়া ঢোক গিলে এদিক ওদিক তাকায়। ইজান কপাল কুঁচকে বাঁকা হাসে, বলে, কথা না শুনলে গলায় সাপ ছড়িয়ে দেব। নিছক মজার ছলে বলা কথা। সিনথিয়া রেগে মেগে ভেতরের দিকে দৌড় দিল। ইজান ঘুরে দাঁড়ালো, সাপুড়ে লোকটার হাতের বাক্সটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এটার সাথে কি করবেন? সাথে নেব। পালেন নাকি? জি। ইজান পকেট হাতড়ে মানি ব্যাগ বের করে স্পষ্ট স্বরে বলে, আমরাও পালি, পুরো 23 বছর ধরে। ডক্টর রিপোর্টে চোখ বোলালেন দীর্ঘক্ষণ।
চেম্বার নামক ছোট্ট কামরায় পিনপতন নীরবতা, সেই সঙ্গে স্থির শীতল বাতাস। তিনজন মানবীর নিঃশ্বাসে পরিবেশটা কেমন ভারী হয়ে উঠেছে। ইজান থেমে থেমে শ্বাস ফেলছে, কপাল সংকুচিত, চেহারা ভীত, মস্তিষ্কে চিন্তা। সব মিলিয়ে তার অবস্থা বলার মতন নয়। ডক্টর বেশ রয়েস হয়ে বলে উঠলেন, তেমন কোনো সমস্যা নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইজান প্রশ্ন করে, ঠিকভাবে দেখছেন তো? ডক্টর চশমার ফাঁকে বড় বড় চোখে তাকাতেই ইজান নড়ে চড়ে বসে। পাশ থেকে দ্রুত একটা হাত তার হাত চেপে ধরে। ইজান আর চোখে তাকাতেই দেখে সে চোখ রাঙাচ্ছে। ইজান নজর ঘোরাতেই ডক্টর বললেন, তবে খাওয়া দাওয়া বেশি করে করতে হবে আর রেগুলার চেক আপ করতে হবে। ওকে। মৃদু কণ্ঠে প্রত্যুত্তর দিয়ে উঠে দাঁড়ায় ইজান। ডক্টরের বাড়িয়ে রাখা রিপোর্ট আর ফাইলটা হাতেও নিয়ে নেয়। অন্য হাত বাড়ায় অনিন্দিতার দিকে। অনিন্দিতা বিনা দ্বিধায় হাত ধরে উঠে দাঁড়ায়। মহিলা ডক্টর পুরোটা সময় অদ্ভুত চোখে পরখ করলেন ইজানকে। টিভিতে প্রায়শই তাকে দেখা যায়, এমনকি নিউজ পেপারেও। সুনামে ছড়াছড়ি হলেও পরিশেষে সে একজন রাজনীতিবিদ। তবে তার আজকের এই রূপটা সবচেয়ে ভিন্ন। আজ দিব্যর মা বাবা আসার কথা। বাংলা থেকে ফিরেছে ওরা গত পরশু। সে অনুযায়ী সকাল থেকে প্রস্তুতি চলছে খন্দকার নিবাসে। সবাই মোটামুটি ব্যস্ত, তবে সিনথিয়া রাত থেকে বেরোয়নি। এই খবর শোনা মাত্র ইজান হাজির হলো তার রুমের সামনে। দরজায় হাত দিয়ে নক করলো বার কয়েক। ভেতর থেকে অস্পষ্ট ক্রুব্ধ স্বর ভেসে আসলো, কি চাই? ইজান কান পেতে বোঝার চেষ্টা করলো। খুব সম্ভবত মেয়েটা বারান্দায় বসে আছে, সে যেন শুনতে পায়। সেজন্য ইজান উচ্চস্বরে বলল, দরকার আছে, দরজা খোল। মিনিটে 2 পেরোলো। সিনথিয়া দোদুল্যমান মনস্থিতি নিয়ে দরজাটা খুলল বেশ সময় পর। অর্ধেক দরজা খুলতেই ওপাশে দাঁড়ানো কাঠখোট্টা মানুষটার চেহারা নজরে আসলো। তবে আজ তার চাউনি তেমন কঠোর নাই, একটু বেশি স্বাভাবিক। সিনথিয়া তবুও ভরসা করতে পারল না। দোটানায় ভুগে জিজ্ঞেস করল, কিছু বলবে? তুই বাইরে আসবি না, আমি ভিতরে আসবো। সিনথিয়া তড়িৎ সম্পূর্ণ দরজা খুলে সরে দাঁড়ালো। ইজান ভেতরে ঢুকে চারপাশে চোখ বুলালো। সর্বপ্রথম অগোছালো অবিন্যস্ত রুম পরখ করে নরম বিছানায় বসলো। গলা ছেড়ে বলল, উঠেছিস কখন? এই তো একটু আগে। বস। না, তুমি কি বলবে বলো। ইজান সোজা মধ্য কথায় এলো এবার। তুই আজবাদকে কতদিন ধরে চিনিস? সিনথিয়া থমকালো, ঢোক গিলে জবাব দিল, 5 মাস। তুই কখনো ওর পুরো পরিচয় জানার চেষ্টা করিসনি? জানতে চাসনি ওর বাবাকে? জানি তো, ওর বাবা আসাদ রাব্বি। শুধু নামেই চিনিস? নামেই জানিস? ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো ধারণা আছে তোর? ধারণা না থাকলে বল, ছোটখাটো ধারণা দিই একটু। আজাদ ব্রোকেন ফ্যামিলির সন্তান। বাবার রাজনীতিতে কুখ্যাত, তা জেনেও সে বাবার সঙ্গে ছিল সর্বদা। এসব সিনথিয়ার অজানা নয়। এর চেয়ে বেশি সে আর জানতে চায়নি কখনো। আজাদও আগ বাড়িয়ে কিছু বলেননি। সিনথিয়ার ভেতরটা ভঙ্গুর হচ্ছে ক্রমশ। সে খুঁজেছিলটা কি? একটা সচ্চরিতায়। খুব কি বেশি কিছু? আজাদ তাকে কেন আশা দেখিয়ে এখন নিজের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? মোহ বুঝিস সিনথি? আজওয়াদের প্রতি তোর মোহ ব্যতীত আর কিছুই নেই। শুরু থেকে আমি জানতাম তোদের কথা। কেন আটকাইনি জানিস? কারণ আমি জানতাম আজওয়াদ এক সময় নিজেই সরে যাবে। ও ছেলেটাই এমন, ওকে ভালোবাসা যায় না। ভেবেছিলাম তুই তখন ঠিক ভুল বুঝবি, নিজেকে সামলাবি। কিন্তু আজওয়াদ সরার সুযোগ পায়নি। না হলে দেখতি আজ ওর জন্য তোর দিক থেকে কোনো অনুভূতি থাকতো না। নুয়ে রাখা মাথাটা আরেকটু ঝুঁকে গেল সিনথিয়ার। বোধ হলো ভেতর ঘরের অস্থিরতা ঈষৎ কমে এসেছে। তবে একরাশ প্রশ্ন এখনো রয়ে গেছে। সেসবের উত্তর শুধু আজাদের কাছেই মিলবে, কিন্তু সে উত্তর দেওয়ার অবস্থায়ও নেই। মাস 3 আগে লুকিয়ে খবর নিয়েছে সে কোমায়। খুব শীঘ্রই হয়তো দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। ওর ভাবনার মধ্যে ইজান উঠে দাঁড়ালো, বলল, কোমা থেকে ফিরলেও কখনো সুস্থ স্বাভাবিক একটা জীবন পাবে না, এটা মাথায় রাখিস। ও আর ওর বাবার নামে কত শত কেস থানায় জমা, এসব সম্পর্কে তোর ধারণা নেই। আজ দিব্য আসবে ওর বাবা মা নিয়ে। ওর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক 1 যুগেরও বেশি সময়ের। এ বাড়িতে ও নতুন আসছে না, ওকে দেখেছিস তো আগে। ওর সম্পর্কে একটা বাক্য খারাপ কিছু বলতে পারবি? পারবি না। তাই বলছি রাজি হয়ে যা, ও তোকে সুখে রাখবে, দেখিস। যাওয়ার আগে ওর মাথায় আলতো করে হাতও বুলিয়ে দিয়ে গেল সে। সিনথিয়া অবাক হলো না। ইজান এমনই। প্রথম চটপট দেখালেও শেষ বেলায় এসে সে নরম হয়ে যায়। দিব্য ইতস্তত বোধ নিয়েই খন্দকার বাড়িতে
পা ফেলেছে। বাবা মাকে না লজ্জায় পড়তে হয়, এইভাবে সে কাল পুরো রাত ঘুমোতে পারেনি। তবে সে আশাহত হয়নি। ইজান কথা রেখেছে, সে কোনোরূপ সম্মানহানি হতে দেয়নি তার এবং তার পরিবারের। নির্দিষ্ট সময়ে সিনথিয়া তাদের সম্মুখে হাজির হলো। ইজান তাড়াহুড়ো দেখালো না আজ, উল্টো নিজ থেকে সময় চাইল 6 মাসের। এর কারণ অবশ্য দিব্যা আর সিনথিয়া বাদে কেউই বুঝতে পারেনি। দিব্যর মা বাবা না করেননি। হালকা পাতলা আলাপচারিতা শেষে ওনারা বিদায় নিলেন। সুজালারও দ্বিরুক্তি করার সুযোগ নেই এই প্রস্তাবে। এই ছেলের বংশ আগাগোড়া সবটাই মনের দরবার মতন। ওনারা যাওয়ার পর রুমে যাওয়ার ক্ষণে ইজানের সঙ্গে দেখা হলো সিনথিয়ার। ইজান তাকে খুঁজছিল। মুখোমুখি হতে বেশ কোমল স্বরে বলল, 6 মাস সময় কিন্তু নিজের মন বোঝার জন্য এনাফ। বাকিটা 6 মাস পরে এসে জানাবি, অপেক্ষায় থাকবো। টেস্ট এক্সাম শুরু হয়েছে। 2 ভাই পড়ালেখায় তুখর ছিল বরাবরই। তবে এই বেলায় এসে ইয়ামিনের দুরবস্থা দেখে ইমাদেরও মন মেজাজ ঠিকঠাক রইল না। প্রথম 4টা এক্সাম ইয়ামিন কোনো মতে দিয়েছে। পঞ্চমটার বেলায় সে তেমন কিছু লিখতে পারেনি। একথা ইমাদ শুনতেই হলের বাইরে দাঁড়িয়ে খ্যাটখ্যাট করলো কতক্ষণ। ইয়ামিন অবশ্য সেসব ঘ্যানরে মাথা ঘামায়নি। বাড়ি ফেরার পথে ওদের গাড়িটা বিশাল এক জ্যামে আটকালো। ইমাদ গা এলিয়ে দিল পেছনের সিটে। ইয়ামিন একপাশে চেপে বসলো তার কারণে। হাতে একটা জুসের বোতল। প্রচণ্ড গরম পড়েছে। জুন মাসের শেষ সময়। সূর্যের উত্তাপ ধরণীকে গ্রাস করেছে পুরোপুরিভাবে। ইয়ামিন জুসের বোতলে চুমুক দেওয়ার ফাঁকে গ্লাস নামায়। মাথা বের করে দেখার চেষ্টা করে জ্যামের অবস্থা। হতাশ হয়ে মাথা ভেতরে ঢোকানোর পূর্বে তার চোখ আটকে যায় অদূরে। একই শহরে বসবাসরত কারোর সঙ্গে দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ইয়ামিনের হৃদয়টা আজও কাঁপল, প্রথম দিনকার মতো, যখন সে মেয়েটাকে দেখল, পড়ে যাওয়া থেকে বাঁচালো। সেবারের মতো এবারও তার নজর আটকে গেল। তবে মুগ্ধতার রেশ ধরে নয়, চিনচিনে বুক ব্যথার রেশ ধরে। সাহিল 1 সপ্তাহে ছুটিতে এসেছে। সে বাড়িতে থেকেছে একদিন। পরদিন ভোর, অর্থাৎ আজ সে ছুটে এসেছে সোজা অর্পার কাছে, হোস্টেলের বাইরে। ঘণ্টাখানেক অপেক্ষা করে তারপর সকাল 7টা নাগাদ মেয়েটাকে কল দিয়ে জাগালো, নিচে ডাকলো। মেয়েটা লজ্জায় আড়ষ্ট চেহারা, ফোলা চোখ মুখ আর মিষ্টি ব্যবহার দেখে সাহিল হিসেবে ছাড়া কতবার যে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো তার ইয়ত্তা নেই। আজ তারা বেরিয়েছে শপিংয়ের উদ্দেশ্যে, সেই সঙ্গে শহর ভ্রমণেও। দুজনের জন্য এসব ব্যাপার নতুন, তবে দারুণ উপভোগ্য বটে। এই যেমন রিকশায় গায়ে গা লেগে যাচ্ছিল বলে দুজন বারবার দুপ্রান্তে সরে যাচ্ছিল, তারপর আবার কি মনে করে চলতি পথে দুজনে গা ঘেঁষে বসলো। সদ্য প্রেমে পড়া যুগলের মতোই পুরো রাস্তা তারা নিজেদের দিনলিপি এঁকে অন্যকে শোনালো। ইমাদ হঠাৎই উঠে বসে ইয়ামিনের দিকে তাকালো। ওর পলকহীন দৃষ্টি দেখে নিজেও মুখে গিয়ে বাইরে তাকালো। 1 সারি পরেই রিকশাটা থেমে আছে। দুজনের হাতে আইসক্রিম। এই গা জ্বালানো গরমও তারা নির্দ্বিধায় সহ্য করে নিচ্ছে। ইমাদ পিছিয়ে বসার আগে গ্লাস তুলে দিল। ড্রাইভারের উদ্দেশ্য বলল, এসেছি স্যার আঙ্কেল। ইয়ামিনের ধ্যান ছুটে জুসের বোতলে আরেক চুমুক বসিয়ে সাদা শার্টের আস্তনে ঠোঁটের চারপাশ মুছে। তা দেখে মুখ কুচকায় ইমাদ। কিছু বলার পূর্বেই ইয়ামিন অত্যন্ত স্বাভাবিক স্বরে শুধালো, ভাগ্যবানেরা তবে দেখতে এমন হয়। ইমাদের কণ্ঠ রোধ হয়। একটা চাপা দীর্ঘশ্বাস বুকে চিরে বেরিয়ে আসে। স্বাভাবিক স্বরের কোথাও একটা শূন্যতা, প্রকম্পন কি ছিল না? ছিল তো। ইমাদ টের পায়নি। ইয়ামিন এখন সামনে থেকেও নিজেকে আড়াল করা শিখে গেছে কিনা। ইমাদ অন্যদিকে চেয়ে ভাবে, সবটা অন্যরকম হলেও হতে পারত। 6টা মাস দিব্যর কাছে যেন অফুরন্ত লাগলো এইটুকুনির সময়, কিন্তু ঠিক অন্য প্রান্তের বিপরীত চিন্তাধারার বয়সে বেশ ছোট সিনথিয়ার কাছে সময়টা যেন খুবই কম ঠেকলো। চোখের পলকে 4টা মাস কেটে গেল, তবুও সে নিজের সঙ্গে তর্ক বিবাদ কাটিয়ে উঠতে পারেনি। কোথাও কিছু একটা বাধা দিচ্ছে, জিনিসটা কি? সিনথিয়া স্তম্ভ মেরে বসে ভাবল। নিজের জীবন বৃত্তান্ত একবার মানসপত্রে ভেসে উঠল। ইজান, যে তাকে শুধুমাত্র নিজের বোন ভাবে, তাকে নিয়েই একদা সিনথিয়া স্বপ্ন বুনেছে। সে সময়টা না হয় আবেগের ছিল, কিন্তু এরপর আজও তো শুধু আবেগ বলে আখ্যায়িত করতে পারছে না। এটা বললে যেন তাকে ঠকানো হবে। আজওয়াতকে পাঠানো হয়েছে দেশের বাইরে। সুস্থ হবে কি না, হলে আদৌ দেশে কখনো ফিরবে কি না, গিয়ে খুঁজবে সিনথিয়া। সবশেষে সে হাল ছেড়ে দিল। সব প্রশ্ন তুলে রাখলো নিয়তির কাছে।
যা হচ্ছে হবে, কোনো কিছুতেই আর প্রশ্ন করবে না সিনথিয়া। ঠিক সেইখানে একটা ছোট্ট মেসেজ আসে ফোনে। শখের জোরে শতাধিক লক্ষাধিক টাকায় কেনা স্মার্টফোনটা থেকেও আগ্রহ কমে গেছে সময়ের তোলে। অবহেলা সহিত সেটা পড়েছিল এক কোনায়। মেসেজ আসার টুংটাং আওয়াজ পেয়ে সিনথিয়া বিশেষ বিকার দেখালো না। যখন বসতে বসতে কোমরে ব্যথা ধরে গেল তখন না পেরেই সে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের টুলের উপর রাখা ফোনটা হাতে নিল। সাইড বাটনে চাপ দিতে স্ক্রিনে ভাসলো একটা অনাকাঙ্ক্ষিত খুদে বার্তা। সিনথিয়া, আর ইউ ফ্রি টুডে? সিনথিয়া ঘন ঘন দুবার নিঃশ্বাস ছাড়ে, নিজেকে ধাতস্থ করে রিপ্লাই দেয়। কে? ওপাশ থেকে প্রায় সঙ্গে সঙ্গে উত্তর আসে, দিব্য। সিনথিয়া বুক ভরে দম টেনে টাইপ করে, বিকেলের দিকে ফ্রি। সে আদালতে পুরো দিনই ফ্রি থাকে, তবে এখন আর সন্ধ্যাবেলা বাইরে বেরোনোর পারমিশন নেই বলে বিকেল উল্লেখ করা। বেরোনোর আগে সে সুজলাকে জানিয়ে গেল কার সঙ্গে কোথায় যাচ্ছে। সুজলা অবাক হলেও কিছু বলেননি। দিব্য অফিস শেষ করে দীর্ঘ 2 ঘন্টা বাইক চালিয়ে সোজা এসেছে ক্যাফেতে। ক্যাফেটেরিয়ায় ঢুকেই সে চারদিকে চোখ ঘুরালো। কাঙ্ক্ষিত মানুষটাকে কর্নারের এক টেবিলে পেয়ে সে গিয়ে বসলো তার সম্মুখে। হাত ঘড়িটা ঠিক করে সময় দেখে নিল দিব্য। না, দেরি হয়নি, মেয়েটাই আগে এসেছে। সিনথিয়া সাতামাটা ভাবে এসেছে, তবে পূর্ব পরিকল্পনা এবং কোনরূপ ইচ্ছা ছাড়াই 2 মেরু 2 মানুষের কাপড়ের রং কিভাবে যেন মিলে গেছে। দুজনেই পরেছে ধূসর রঙের ড্রেস আর শার্ট। দিব্য শুরুতেই তা খেয়াল করেছে, তবে সে এ বিষয় নিয়ে বিব্রত না হলেও ব্যাপারটা ধরতে পেরে সিনথিয়া হাসফাস করে উঠল। কি খাবে সিনথিয়া? কফি? সিনথিয়া দুপাশে ঘাড় নাড়ালো। আমি কফি খাই না। তাহলে তো ভুল জায়গায় এসে পড়েছি। এখানে চা পাওয়া যায় না, অন্য কোথাও যাওয়া উচিত। আপনি অর্ডার করুন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না আপাতত। তা কি করে হয়, চলো অন্য কোথাও যাই। তার কণ্ঠে অধিকার বোধ নেই, জোরাজুরি নেই। সাবলীল ভঙ্গিমায় সে কেবল আবদার জুড়ে দিল যেন। সিনথিয়া না চাইতো ইতস্তত করে পার্স হাতে তুলে উঠে দাঁড়ালো। বাইরে বেরোতেই দিব্য প্রশ্ন করলো, একটু দূরে গেলেই আরো রেস্টুরেন্ট, টং দোকান সব পাওয়া যাবে। বাইকে বসতে পারবে নাকি রিক্সা ডাকবো? রিক্সায় কি আপনিও যাবেন? এবার খানিকটা হকচকালো দিব্য বলল, অবশ্যই। তাহলে বাইকেই চলুন। দিব্য মাথা দুলিয়ে বাইকে চলল। হেলমেট একটাই। সিনথিয়া বসার আগে সে সেটা বাড়িয়ে দিল। সিনথিয়া বিনা বাক্য ব্যয়ে সেটা মাথায় চাপিয়ে পেছনে উঠে বসল। টং দোকানের দেখা মিলতেই সিনথিয়া নিজ থেকে ওকে বাইক থামাতে বলল। রেস্টুরেন্টে এমনিতেই এ সময় ভিড় থাকবে, এর চেয়ে এমন নিরিবিলি স্থান ঢের ভালো। দিব্য দ্বিরুক্তি করল না। টং দোকানটা ছোট নয়, বেশ বড়ই, তবে এই মুহূর্তে মানুষের আনাগোনা কম। সন্ধ্যার দিকে বাড়তে পারে হয়তো। দুজনে বসলো মুখোমুখি দুটো বেঞ্চে, মাঝখানে 2 হাত দূরত্ব। দিব্য চায়ের অর্ডার দিয়ে আবার সিনথিয়ার বসা বেঞ্চটার অন্য মাথায় গিয়ে বসে। ফিচেল হেসে বলে, কথা শোনা যাচ্ছে না তো তাই। সিনথিয়া ঠোঁট চেপে বসে রইল। গরম গরম চা এলো। তন্মধ্যে কোনরূপ বাক্য বিনিময় হলো না, কিন্তু চায়ে চুমুক বসানোর ক্ষণেই দিব্য চাপা গলায় বলতে লাগলো, সিনথিয়া, আমি তোমার ব্যাপারে মোটামুটি সবই জানি। তুমি যে বিয়েতে রাজি না এইটাও আমি জানি। আজকে যে অনিচ্ছা সত্ত্বেও আমার কথায় দেখা করতে রাজি হয়েছ তাও আমি বুঝতে পারছি। একটা কথা বলি সিনথিয়া, জোর দিয়ে আর যাই হোক মনের সঙ্গ মন বাঁধা যায় না, অনুভূতি আনা যায় না। আমি সেসব বুঝি বলেই তোমার দিকটা উপলব্ধি করতে পারছি। তুমি সংকোচ ছাড়াই বিয়েতে না করে দাও। ইজান হয়তো 1-2বার জোর করবে, কিন্তু শেষে তোমার সিদ্ধান্তই মেনে নেবে। ওকে আমি চিনি। সিনথিয়া পুরোটা চা শেষ করে, ওর মধ্যে উপলব্ধি করে আজ অব্দি এমন করে কেউ তাকে বোঝার চেষ্টা করেনি, কখনো না। মাটির কাপটা সে বেঞ্চের মাঝখানে রাখে, সরাসরি তাকায় দিব্যর দিকে। একপাশ থেকে শুধু সুদর্শন মুখটার একাংশ দেখা যাচ্ছে। হাতের ফাঁকে চায়ের কাপ আঁকড়ে ধরা, সে কবে গরম ধোঁয়ায় মিলিত হয়ে গেছে হাওয়ায়। সিনথিয়া মুখ খুলল এবার। চা ঠান্ডা হয়ে গেলে আরেকটা অর্ডার করুন না হয়। দিব্য চমকে গেল পাশ ফিরে। চোখাচোখি হয় ক্ষণিকের, সেই পলক ফেলে নিজ থেকে চোখ সরিয়ে নেয়, বলে, না থাক,
আমি চা ঠান্ডা করেই খাই। মিথ্যে বলছেন, আপনি চা খান না। দিব্য সামান্য হেসে চায়ের কাপটা রেখে দিল, হার মেনে বলল, যা বাবা, এত দ্রুত খেয়ে ফেললে? সিনথিয়া উঠে দাঁড়ালো, বলল, যাওয়া উচিত। দিব্য উঠে দাঁড়ালো, মানিব্যাগ হাতড়ে খুচরো টাকা দিয়ে বিল মিটিয়ে বাইকে উঠল। বাড়ির সামনে নামতে সিনথিয়া খেয়াল করলো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আকাশ নিবু নিবু। দিব্যর চেহারাটা তাই আবছা বোঝা যাচ্ছে, তবুও কি করে যেন সিনথিয়া তার সমস্ত মনোবাসনা অভিব্যক্তি বুঝে ফেলল। সে খুব ক্লান্ত, রেস্ট নেয়নি, এখন আবার টানা 2 ঘন্টা বাইক চালিয়ে বাড়ি যাবে। সিনথিয়ার ঘোর লাগে, অতল ভাবনায় ডুবে সে। কাজ শেষ করে বিনা বিশ্রামে অতদূর থেকে যে লোক তার সঙ্গে দেখা করতে আসে, অপছন্দের চা হাতে তুলে আবার বিয়ের মতো একটা ব্যাপারে তারই সিদ্ধান্তকে প্রাধান্য দেয়, তার সঙ্গে জোর করে মন জোড়া লাগালে কি খুব ক্ষতি হবে? দিব্য ভুরু নাচায়। সিনথিয়া গভীর খেয়ালে ছিল। সম্বিত ফিরতে সে তড়িঘড়ি করে মাথা থেকে হেলমেট নামায়, বাড়িয়ে দেয় দিব্যর দিকে, ঘুরে দাঁড়ায়। তবে কদম ফেলার পূর্বে স্পষ্ট দারাজ কণ্ঠে বলা যায়, পরের বার আসলে 2টো হেলমেট নিয়ে আসবেন। মেয়েটা হনহনিয়ে গেট ডিঙিয়ে ভেতরে ঢুকে যায়, পেছনে ফেলে যায় হতভম্ব তাহমিদ দিব্যকে। উঁচু পেটটা নিয়ে উঠতে বসতে বেশ বেগ পোহাতে হয়। 6 মাসে পেটে এত বড় হওয়ার কথা নয়। অনিন্দিতার আগেই সন্দেহ হয়েছিল, আজ সন্দেহ বাস্তব রূপ নিল। কামিনীকে নিয়ে এসে গেছিল রেগুলার চেক আপ করতে। আলটা করার পর ডক্টর বেশ উচ্ছ্বসিত হয়ে জানালেন পেটের ভেতর বাচ্চা একটা নয় 2টো। ফেরার পর একটু পরপর তার হাত আপনা আপনি পেটের উপর উঠে আসছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এইটুকুন পেটে 2জন আছে, এই খবর ইজান বাদে সবার জানা শেষ। ইজান ফিরল সন্ধ্যা নাগাদ। ব্যস্ত পায়ে সে মাকে এক পলক দেখে রুমে চলে এলো সোজা। কোনো দিক খেয়াল না করে সে ছুটলো আগে ওয়াশরুমে। গোসল করে বেরোতে সে তাজ্জব বনে যায়। ওই তো পেছনের উপর অনিন্দিতা বসা, গায়ে লাল রঙের একটা কাতান শাড়ি, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ক্লান্ত হয়ে গেছে বোধহয় শাড়ি পরতে গিয়ে। চুলগুলো তাই আর সুন্দর মতো খোপা করতে পারেনি। কোমর ছাড়ানো বাদামি চুলগুলো সেজন্য এলোমেলো হয়ে ছিটিয়ে ছিটিয়ে আছে। মন্থর গতিতে তার দিকে এগোনোর ক্ষণে ইজান স্পষ্ট দেখতে পায় মেয়েটা আজ সেজেছেও, খুব সুন্দর করে যত্ন নিয়ে নিজেকে সাজিয়েছে। কার জন্য? অবশ্যই ইজানের। ইজান তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। ঈষৎ ঘর্মাক্ত মুখপানে চেয়ে তর্জনী দিয়ে কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। মুখ ঝুঁকিয়ে চুমু খেলো ললাটের ঠিক মাঝ বরাবর। ভারী নিঃশ্বাস তার গলার কাছে আশ্রে পড়ল সাথে সাথে। সে মুখ সরিয়ে তাকালো চোখের দিকে। ক্লান্ত হলেও সে নিশ্চিন্তে কেমন সহস্যে চেয়ে আছে। খুশির ঝলকে চেহারা অদ্ভুত দুটি ছড়াচ্ছে। ইজান নাকের ডগায় চুমু খেয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। এলোমেলো কুচিগুলো আনাড়ি হাতে সামান্য গুছিয়ে দিয়ে ফুলে ফেঁপে ওঠা পেটের ওপর হাত রাখলো। অনিন্দিতা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ডান হাতটা রাখে ঠিক ইজানের হাতের ওপর। মৃদু গলায় বলল, এখানে কিন্তু 2জন। তার হলদেটে ফর্সা মুখশ্রীতে এক ঝাঁক না হলেও চিটাফোটা বিস্ময়ের দেখা মিলল। আচমকায় সে হেসে ঘাড় নাড়ায়। আন্দাজ করেছিলাম আগে।